চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন। বাংলাদেশে বর্তমানে শক্তিশালী স্থায়ী সরকার নেই, আর এই কারণেই ভারত বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে আসছে। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক দানবের মুখোমুখি হতে? ভারত বাংলাদেশকে আক্রমণ করলে হয় ভারত নিজেই বিভক্ত হয়ে যাবে সেভেন সিস্টারে, আর না হয় বাংলাদেশ ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে যাবে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্য, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসাবে জানি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর এক বিশাল অংশ সেখানে নিয়োজিত রয়েছে, আর তাদেরকে সেখানেই থাকতে হবে। তা না হলে সেভেন সিস্টার সহ আরো বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সবকিছু মিলিয়ে সৈন্যদের সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে। আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্ততপক্ষে 8 লক্ষ সৈনিক প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতে। এখানেই শেষ নয়, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরো 3 লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন করে রাখতে হয়। কিন্তু অবশ্যই 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে 3 গুণ বেশি শক্তি থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংস করতে পারবেন, কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব নয়, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারে কম নয়। তাই বলা যায় এই পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতের সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য এক বিশাল বিপদ সৃষ্টি করতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ নয়, কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা, কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টি হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো একটা বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। যেমন 2020 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইট এর অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারত বিমান বাহিনী লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে 510টি যুদ্ধ বিমান রয়েছে, এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারে। সেই সাথে নেই কোনো তেমন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয়। ভারতের কাছে রয়েছে 270টি SU-30, এছাড়াও MiG-21 এবং জাগুয়ার ফাইটার জেট। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিমানগুলো বর্তমানের আধুনিক যুগের জন্য অনেক পুরনো মডেল। ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমানগুলির মধ্যে মিরাজ 2000 এবং রাফাল যুদ্ধ বিমান, এবং এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া রাফালের মতো যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই, কারণ ভারতের কাছে মাত্র 36টি রাফাল ফাইটার জেট আছে, এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলার জন্য প্রতিনিয়ত ভারতকে নিয়োজিত রাখতে হয়। তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না। ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং F-16 যুদ্ধ বিমান, যার সামনে ভারতীয় রাফাল যুদ্ধ বিমান খুব একটা যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা নেই। এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে। সুতরাং এই 40টি মিরাজ 2000 দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব। ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটি স্থানে সাপোর্ট দিতে সক্ষম হবে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক
স্ট্রাইক মিশনে মেনপেট সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে, যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে। আর এটাও মনে রাখতে হবে, ধীরে ধীরে বাংলাদেশ পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, প্রাণ হারাতে হবে হাজার হাজার নিরীহ মানুষের। তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে, যেখানে বাংলাদেশ মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শক্তিশালী বাহিনী, এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত। এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীদের চাইতে অনেক এগিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টি দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত, এবং বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতের সেনাবাহিনী চাইতে অনেক বেশি বলা যায়। তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন আগ্রাসনের মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করবে। এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার TB2 কিনছে। আরো কিছু সংখ্যক কেনার জন্য চুক্তি করেছে, যেখানে মাত্র 50টা এই ধরনের ড্রোন দিয়ে ইউক্রেন হাজার হাজার রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছিল। সেই সাথে সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাহিরের দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। 2030 সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে, যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনী কৌশলগত শক্তি বৃদ্ধি করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো MPBS ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে 54টি অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে, যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরভাবে চলতে পারে। এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী, যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরো মজবুত করবে। আর তাছাড়া চীন ভারতের কাছে এগুলো কখনোই বিক্রি করবে না। তবে পরিশেষে আমাদেরকে একটি কথাই মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে হয়তো দখল করতে পারবে না কখনো, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ, প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ। এমনকি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত, কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত হলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতের মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকারী হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত হতে পারে। এমন ভয়াবহ কিছু ঘটলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। আর তাই প্রতিবেশী দুটি দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা, যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতা সৃষ্টি হয়, আর এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।